Elephant head, jellyfish and shivling. কলকাতা বিমানবন্দর, ভোর 5:30। ফেব্রুয়ারি মাসের হালকা শীত বরাবরই বাঙালিদের কাছে এক উপযুক্ত সময় বেড়াতে যাওয়ার। আর যদি সে সুযোগটা হয় একেবারে ভারতবর্ষের মূল ভূখণ্ড ছেড়ে বিমানে করে সাগরের ওপর দিয়ে কিলোমিটারের ওপর কিলোমিটার যাত্রা করে দক্ষিণ পূর্বের দ্বীপমালায়, সেক্ষেত্রে বিমানের টিকিট কাটার পর থেকেই সেই আকর্ষণ আর ধৈর্য বেশি দিন ধরে রাখাটা খুবই শক্ত হয়। সমস্ত লাগেজ চেক ইন করে সকাল 8টার বিমানের অপেক্ষা করতে করতে টার্মিনালের কাঁচের দেওয়ালটা থেকে দূরের প্রকাণ্ড বিমানবন্দর আর দিগন্ত রেখা বরাবর সূর্যোদয় দেখতে দেখতে প্রায় 3 মাস আগেই ভ্রমণের পরিকল্পনা যখন হয়েছিল, তখন আন্দামানের বিভিন্ন ক্রুজের টিকিট, হ্যাভলক ও নীলদ্বীপের হোটেলের টিকিট আগেভাগেই কেটে রাখা হয় ঘুরতে গিয়ে সময় বাঁচানোর উদ্দেশ্যে। এই সমস্ত তথ্য এবং পুরো ভ্রমণ কাহিনীটা আমি খুঁটিয়ে দেখাবো। আশা করি আন্দামান ভ্রমণের সবকটি ভিডিও আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে প্রায় ঘন্টা 3 অপেক্ষা শেষ এবং এবার সোজা বিমানে ওঠার পালা। স্পাইস জেটে উঠেছি এবং আমাদের গন্তব্য পোর্ট ব্লেয়ার বিমানবন্দর বা ভীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইট টেক অফ করার মুহূর্তটা সবসময়ই এক উত্তেজনক মুহূর্ত, সুতরাং জানালার সামনে ক্যামেরাটা অন করিয়ে রাখলাম। এই তো এইবারে স্পিডটা নিচ্ছে, দূরে এয়ারপোর্ট টার্মিনালটা দেখা যাচ্ছে।
এইবার উঠে পড়ল। সমস্ত কলকাতা শহরটাকে নিচে রেখে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে। ওপরে ওঠার সাথে সাথে হালকা মেঘ কুয়াশার আস্তরণে নিচের বাড়িগুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। সিট বেল্ট খুলে আপাতত সব যাত্রীদের নির্ভাবনায় 2 ঘন্টা কাটানোর পালা। নিচে বেশ বড় বড় জলাভূমি দেখতে পাচ্ছি, আর আরেক দিগন্ত রেখা, নীল আকাশ ও ঘন কুয়াশা মেঘের আস্তরণের এক অদ্ভুত অনুভূতি। এবার নিচে নদী নালা আর ছোট বড় দ্বীপের মতো অংশ দেখতে পাচ্ছি। হয়তো এখন পশ্চিমবঙ্গের শেষ সীমা সুন্দরবনের উপর দিয়ে যাচ্ছি। নমস্কার, আমি মনোজিৎ, আন্দামান ভ্রমণের পর্যটক এবং গল্পকার আমি। বিমান আপাতত বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা 2 পরে নিচে সবুজ নীল জল আর ছোট ছোট দ্বীপ দেখতে পেলাম। বুঝতে পারলাম এসে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। কিছুটা এগোতেই দ্বীপগুলোর আকৃতি আরো স্পষ্ট হচ্ছে। তথ্য অনুযায়ী এভাবে পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে 572টি দ্বীপ আছে। ছোট ছোট দ্বীপ, ছড়ানো ছিটানো অজস্র বাড়ি আর খোলা মাঠ। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে সমস্ত লাগেজ চেক আউট করে বেরিয়ে পড়লাম। বাইরে প্রাইভেট গাড়ি আর অটোর সারি। একটা অটো ধরে আমাদের প্রথম গন্তব্য অ্যাবেইরিন বাজার। সেখানেই আমরা হোটেল নেব। পোর্ট ব্লেয়ারের রাস্তাঘাট খুব সুন্দর সাজানো গোছানো। আর কখনো মালভূমি অঞ্চলের মতো গাড়িতে করে এই কিছুটা ওপরে উঠছি, তো এই কিছুটা নামছি। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েই গেলাম, অ্যাবেইরিন বাজারের গুরুদুয়ারা লেনে। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম আন্দামান নিকোবরের ইনফরমেশন পাবলিসিটি অ্যান্ড ট্যুরিজম অফিসে। এখানে সমস্ত রকম তথ্য পাওয়া যায়। জলি বয়, রস অ্যান্ড নর্থ বে আইল্যান্ডের টিকিট এবং একটি সুন্দর ম্যাপ আছে, যেটা আপনাকে স্টাডি করতেই হবে যদি আপনি নিজের মতো প্ল্যান করে ঘুরতে চান। ম্যাপের একদম ওপরের নর্থ আন্দামান থেকে নিচে সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের সব স্পট একেবারে লিখে দেওয়া আছে। যদিও আমার এবারের ঘোরা সাউথ আন্দামান এবং মিডল আন্দামানের কিছুটা অংশকে কেন্দ্র করে, আর ইস্ট আন্দামানের 2টো দ্বীপ। এই জায়গাগুলিকেই আন্দামানের মোস্ট পপুলার স্পট হিসাবেই মানা হয়। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক সাউথ আন্দামানের ট্যুরিস্ট স্পটগুলো। কর্বিনস কোভ বিচ, পোর্ট ব্লেয়ারের সব থেকে জনপ্রিয় বিচ। রস আইল্যান্ড, ওর পাশেই আছে নর্থ বে আইল্যান্ড, যেটা ম্যাপে দেওয়া নেই। এবং এখানটায় সেলুলার জেল, এদিকে ওয়ান্ডুর বিচ এবং চিড়িয়া টাপু বিচ। মিডল আন্দামানে ব্যারাটাং আইল্যান্ডে 2টো স্পট দেখব, একটা মাড ভলক্যানো, অন্যটা লাইমস্টোন কেভ। এরপর ইস্ট আন্দামানে হ্যাভলক আইল্যান্ড আর নীল আইল্যান্ড। এই হলো মোটামুটি আমার ট্যুর প্ল্যান।
এরপর একটা অটো নিয়ে সোজা চলে এলাম নাভাল ম্যারিন মিউজিয়াম সামুদ্রিকাতে। এখানে আন্দামানের ভূতাত্ত্বিক এবং জীববিজ্ঞান সংক্রান্ত অনেক তথ্য রয়েছে। আন্দামান ঘোরার আগে যেগুলি জানা প্রয়োজন: প্রথমেই একটি নীলতিমির কঙ্কাল, কামোটা আইল্যান্ডে এটি পাওয়া গিয়েছিল। তারপর মিউজিয়ামের ভেতর আন্দামানের আবিষ্কার কিভাবে হয়েছিল, এর প্যানোরামিক ম্যাপ, আন্দামান ও নিকোবর আইল্যান্ডের গঠন প্রক্রিয়া, ব্যারেন আইল্যান্ড, ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, জারোয়া উপজাতি। আন্দামানে মোট 6টি উপজাতি আছে। তাদের মধ্যে এই জারোয়া উপজাতি সাউথ এবং মিডল আন্দামানের পশ্চিম ঘাটে থাকে এবং এখনও খুবই আদিমভাবে জীবনযাপন করে। লাল রঙের পোশাক এদের বিশেষভাবে পছন্দ। এই ভ্রমণ পর্বে একমাত্র এই জারোয়া উপজাতির সাথেই দেখা হবে যখন আমি ব্যারাটাং আইল্যান্ডে যাব। এবার আসি সোমপেন উপজাতির কথায়। গ্রেট নিকোবরের অভ্যন্তরীণ বনে এদের বসবাস। জঙ্গলের মধ্যে বহুবর্ষজীবী নদী, জলের প্রবাহের ওপর এদের জীবনযাত্রা নির্ভর করে। খেজুর পাতা, পাদুক পাতার ঘর বানিয়ে থাকে এবং বাইরের লোকদের এরা খুবই অপছন্দ করে। অঞ্জিরা লিটল আন্দামানে থাকে। এই উপজাতিরা প্রতিবেশী এবং বহিরাগতদের সঙ্গে বন্ধুত্ব পরায়ণ হয়। গ্রেট আন্দামানিজ, এই উপজাতি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 46 কিলোমিটার দূরে স্ট্রেইট আইল্যান্ডে থাকে। বলা হয় এরা বর্তমানে সবচেয়ে দুর্বলতম জাতিগোষ্ঠী, কারণ তাদের মধ্যে ব্যাপক হারে মৃত্যু বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, স্মলপক্স প্রভৃতি রোগের জন্য। নিকোবরিজ, অন্য সব উপজাতিদের থেকে নিকোবরিজরা অনেক সভ্য। নিকোবর দ্বীপে থাকা সোমপেন উপজাতির পরেই নিকোবরিরা জনসংখ্যায় অনেক। বেশিরভাগ ক্ষেত্রে এরা হর্টিকালচার অর্থনীতির ওপরই নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য সব ব্যাপারেই সরকার থেকে অনেক সুবিধা দেওয়া হয়েছে। ঠিক এরকম ধরনের ঘর বানিয়ে এরা থাকতে অভ্যস্ত। সেন্টিনেলিজ, সবচেয়ে দুর্ধর্ষ এবং খতরনাক উপজাতি। নর্থ সেন্টিনেল দ্বীপে এরা থাকে এবং বহিরাগতদের সঙ্গে এরা খুবই শত্রুপরায়ণ। তাদের দ্বীপে আসতে থাকা বা অবতরণকারীদের এরা হত্যা করে। তাই সরকার থেকে এই দ্বীপের 3 মাইলের মধ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। তাহলে এই হলো মোটামুটি আন্দামানের উপজাতির কথা। আমাদের ভ্রমণ পর্বে শুধুমাত্র জারোয়া উপজাতিকেই দেখতে পাব। এছাড়া আরও নানান রকমের তথ্য, যেমন কাঠ। আন্দামানে কী কী ধরনের কাঠ পাওয়া যায়, যেমন পাদুক, গর্জন, মহুয়া বেশ গুরুত্বপূর্ণ 3টি গাছ। আমাদের যাত্রাপথে বারংবার এগুলির সংস্পর্শে আসব। মিউজিয়ামের আরেকটি ঘর পুরোটাই ফিশ অ্যাকোরিয়াম। আন্দামান ঘোরার সময় বিভিন্ন জায়গায় এই মাছগুলি দেখতে পাব। যেমন এই সি আর্চিন, কোরালের ফাঁকে ফাঁকে থাকে। নামগুলো জেনে রাখলে বেশ সুবিধা হয়, যখন সেটা চোখের সামনে দেখতে পাবো তখন কোনটা কি ভালোভাবে বোঝা যাবে। স্টারফিশ, নীল আইল্যান্ডের লক্ষণপুর বিচ 2তে এগুলি কিছুটা দেখা যায়, আবার স্কুবা ডাইভিং করলেও দেখা যেতে পারে। এবার কোরাল রুমটাও দেখে নেওয়া যাক। প্রসঙ্গত এই ব্রেইন কোরাল, ফিঙ্গার কোরাল সবই জলের নিচে যে কোনো অ্যাক্টিভিটিস করলে জীবন্ত দেখা যায়। তবে এই মিউজিয়ামে এসে নামগুলো জেনে রাখা জরুরি। আরেকটি ঘর, শেল রুম। মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য করবিনস কোভ বিচ। মোটামুটি পোর্ট ব্লেয়ার সিটি সেন্টার থেকে এটা 7 থেকে 8 কিলোমিটার দূরে। বিচ যাওয়ার আগেই এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, 1943 নেতাজি সুভাষচন্দ্র বসু ফ্ল্যাগ হোস্টিং মেমোরিয়াল। তথ্য অনুযায়ী 1942 দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখলে রেখেছিল। তার ঠিক পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর নেতাজি ভারতের পতাকা স্থাপন করে আন্দামানকে স্বাধীন করেন।
তাই আজকে এই জায়গাটিকে গ্রেট মেমোরিয়াল হিসেবে চিহ্নিত করা হয়। এবার চলে এলাম করবিনস কোভ বিচে। গোটা পোর্ট ব্লেয়ারে আপনি যদি হাতের কাছে কোনো বিচ খুঁজে পেতে চান এবং স্নান করতে চান, তাহলে এখানেই আপনাকে আসতে হবে। সুন্দর নীল জল এবং সবুজ নারকেল ও খেজুর গাছ বৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে সানবাথিং করার জন্য কাঠের চেয়ার্স রাখা আছে, যা আপনার সমুদ্র তৃপ্তিকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যাবে। অসম্ভব সুন্দর পরিবেশ। এবং দূরে একটি ছোট্ট কোরাল রিফ আছে, সবাই ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে স্নান করার জন্য চেঞ্জিং রুম, রেস্টরুম সবকিছুরই ব্যবস্থা আছে। এখানে থাকতে চাইলে বেশ অনেকগুলি হোটেলও আছে। পুরো আন্দামানের জলের তলায় কোরাল রিফ আছে, অর্থাৎ বাংলায় যাকে প্রবাল বলা হয়, যার জন্য এখানে সব জায়গা স্নান করার উপযুক্ত নয়, কারণ কোরালের শরীর লেগে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই বিচটি স্নান করার জন্য খুবই উপযোগী, যার জন্য এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে, যেমন স্কুবা ডাইভিং, ওয়াটার স্কুটার। বিচ ঘুরে ফিরতে গেলে আপনাকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট নেই। আন্দামান ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে সেলুলার জেল দেখতে যাব। আন্দামানের প্রাকৃতিক শোভা যতই সুন্দর হোক না কেন, তার একটা কালো রাজনৈতিক ইতিহাসও আছে এই বিপজ্জনক জেলকে কেন্দ্র করে। সুতরাং এর ইতিহাস জানতে অপেক্ষায় থাকুন। এই পর্বটি কেমন লাগলো জানাবেন। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন আন্দামান ভ্রমণের আগামী পর্বগুলো পরপর দেখার জন্য। ধন্যবাদ।